শুল্ক কর বাড়ানোর তীব্র সমালোচনা বিএনপির। জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। নির্বাচিত সরকার এলে সংকট সমাধানের আশা মির্জা ফখরুলের। চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। অর্থনৈতিক সংস্কারে মনোযোগ কম অন্তর্বর্তী সরকারের। অভিযোগ ডক্টর দেবপ্রিয়র। নীতি পরিবর্তন করে সমাজে বৈষম্য দূর করার চেষ্টা চলছে বললেন বাণিজ্য উপদেষ্টা। দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যে মানুষগুলো আমাদের পকেট থেকে টাকা কেটে নিয়ে গেছে, সেই মানুষগুলোর ওই ঘাটতিটা পূরণ করার জন্য হচ্ছে আমাদের উপরে এই ধরনের ট্যাক্স চাপিয়ে দেওয়া হয়েছে। সমাজের বৈষম্যগুলো আমাদেরকে নীতির মাধ্যমে দূর করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চাপিয়ে দেয়া গোলামি থেকে বিপ্লবের মাধ্যমে মুক্তি পেয়েছে বাংলাদেশ বললেন জামাত আমির। প্রধান উপদেষ্টা রোডম্যাপ অনুযায়ী হবে নির্বাচন। সিলেটে স্বাস্থ্য উপদেষ্টা। উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনায় লন্ডনে মেডিকেল বোর্ডের বৈঠক। ছিলেন 3 দেশের বিশেষজ্ঞ চিকিৎসক। মিয়ানমার থেকে আনা 24,000 টন চাল খালাসের ব্যস্ততা চট্টগ্রাম বন্দরে। 8টি জাহাজে আসবে আরও 76,000 টন। বাজারে স্বস্তি ফেরার আশা। শুল্ক কর বাড়ানোর কঠোর সমালোচনা করে অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতাদের দাবি, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এমন সিদ্ধান্ত জনগণের ওপর চরম চাপ তৈরি করবে, বাড়াবে মূল্যস্ফীতি। নির্বাচনের দিকে মনোযোগ থাকলে দেশ আবারও সংকটের মধ্যে পড়ত না বলেও দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। প্রায় 100টি পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক ও সামাজিক সহ সব মহলেই। সপ্তাহখানেক পর এই ভ্যাট ও শুল্ক বৃদ্ধির প্রভাব, প্রয়োজনীয়তা এবং জনগণের প্রতিক্রিয়া নিয়ে গুলশানে সংবাদ সম্মেলন করল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। বলেন, সরকার খরচ না কমিয়ে উল্টো ভ্যাট বাড়িয়ে জনগণের উপর চাপ বাড়িয়েছে, যা দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে। এই সিদ্ধান্তটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, বিশেষ করে দরিদ্র মধ্যবিত্ত জনগোষ্ঠীর উপর নেতিবাচক প্রভাব ফেলবে, চাপ বাড়াবে। সরকারের বক্তব্য থেকে বোঝা যায় তারা চলতি অর্থ বছরের বাজেট ঘাটতির প্রথম ধাপের 42,000 কোটি টাকা এবং পরবর্তী সম্ভাব্য ঘাটতি মেটাতে এবং ট্যাক্স জিডিপি রেশিও শর্ত পূরণ করে বাড়িয়েছে। অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বন্ধ করার পাশাপাশি ব্যয় সংকোচনের পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের পথে হাঁটলে এই সংকট তৈরি হতো না। অবিলম্বে ভ্যাট ও শুল্ক প্রত্যাহারে ডক্টর ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সরকার একদিকে খরচ কমিয়ে অন্যদিকে আয় বাড়িয়ে বর্তমান বাজেট ঘাটতি কিছুটা হলেও সমাধান করতে পারে। ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না, যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। যে প্রশ্নটা করা হয়েছে, যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পতিত সরকারের দেয়া বাজেটকে সামনে না এনে অন্তর্বর্তী সরকার একটি মধ্যবর্তী বাজেট করতে পারত। এই আওয়ামী যে লুটপাটের বাজেট তারা বাস্তবায়ন করা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই। যেহেতু এটা অনির্বাচিত সরকার, তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল। আগের মতো বর্তমান সরকারও টাকা ছাপানোয় মূল্যস্ফীতি আরো বাড়বে বলে মনে করেন বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
উচ্চ মূল্যস্ফীতির সময়ও অর্থনৈতিক সংস্কারে সরকারের কোনো মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, এ পরিস্থিতিতেও অবিবেচকের মতো ভ্যাট বাড়ানো হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি মিলায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সভায় তিনি মন্তব্য করেন। একই অনুষ্ঠানে কর আদায়ে রাজস্ব বোর্ডকে জোর দেওয়ার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। অর্থনৈতিক সংকট কাটাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার, অথচ শতাধিক পণ্যে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়ানো হয়েছে। ভ্যাট বাড়ানোর কড়া সমালোচনা করছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে তিনি বলেন, অর্থনৈতিক সংস্কারে নীতি নির্ধারকদের মনোযোগ নেই। অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। অনুষ্ঠানে আলোচকরা বলেন, দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল হয়নি। এমন পরিস্থিতিতে কর বাড়ানো আগুনের তীব্রতা বাড়ানোর শামিল। মূল্যস্ফীতির আগুন নিভানোর জন্য ফায়ার ব্রিগেড ডাকতে অনেক দেরি করেছে, এবং ফায়ার ব্রিগেড যখন আসতে দেরি হচ্ছে, সেই আগুন নিভাতে গিয়ে পানি ঢালার জায়গায় আমরা তেল ঢেলেছি, এবং ফায়ার ব্রিগেড যখন আসলো দেখা গেল যে ফায়ার ব্রিগেডের যথেষ্ট পানি নাই, এবং যেই পানিটা আছে সেই পানিটা আগুন নেভাতে ঢালতে গিয়ে দেখা যাচ্ছে পাইপের সমস্যা, পানিটা পাইপ দিয়ে বের হচ্ছে না। শুধু সাধারণ জনগণ নয়, বরং করের চাপে ব্যবসায়ীরাও নাজেহাল বলে জানান তারা। তবে ভ্যাট বাড়ানোর পক্ষেই যুক্তি তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা। ট্যাক্সের এই কম্বিনেশনটা শুধু অনলি ডাইরেক্ট ট্যাক্সের উপরে ডিপেন্ড করাটা মেবি ফর আ ম্যাচিউরড ইকোনমি ইজ ভেরি গুড, বাট ফর অ্যান আনরেগুলেটেড মার্কেট লাইক আওয়ার্স ইনডাইরেক্ট ট্যাক্সেস আর ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। কারণ আমি যখন ভ্যাট ফাঁকি দিই, আমি যখন কাস্টম ডিউটি ফাঁকি দিই, এটা অ্যাকিউমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না। তো আমার ধারণা এই এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এ সময় উপদেষ্টা আরও জানান, টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর চিন্তা চলছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চাপিয়ে দেয়া গোলামি থেকে জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে দলটির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। যুদ্ধ এখনও শেষ হয়নি উল্লেখ করে চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতি বন্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলেও মন্তব্য করেন জামাতের আমির। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘ 15 বছর পর প্রকাশ্য কর্মসূচিতে রাজশাহী জামায়াত ইসলামী দলটির আয়োজনে শনিবার সকালে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। স্বতঃস্ফূর্তভাবে ব্যানার ও ফেস্টুন হাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সম্মেলনে যোগ দেন মহানগর ও জেলা শাখার কর্মীরা। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নগরীর মাদ্রাসা মাঠ। জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বাংলাদেশে কোরআনের শাসন চাই, কোরআনের আইন চাই। সবাই মিলে আমরা এক কাতারে মুসলিম হিন্দু সবাই আমরা একবদ্ধ থাকতে চাই। ভবিষ্যতে আমরা এই ধরনের যে জুলুমের শিকার হয়েছি, আমরা যেন এই জুলুমের শিকার না হই। আমাদের এই ভালোবাসাকে কবুল করো। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চাপিয়ে দেয়া গোলামি জুলাই বিপ্লবের মাধ্যমে নস্যাৎ হওয়ায় মুক্তি পেয়েছে দেশ, কিন্তু যুদ্ধ এখনো শেষ হয়নি। চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতি বন্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে বলে মন্তব্য করেন তিনি। জাতিকে মুক্তির সংগ্রামে তার সন্তান, তার ছেলে, তার ভাই, তার স্বামী, তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারা আমাদের কাছে জাতীয় সম্পদ, পরম সম্মানের পাত্র। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করে, আবার মামলা বাণিজ্য অনেকে করে, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলো করিয়ে না, আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে, তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। সময় সংবাদ, রাজশাহী। প্রধান উপদেষ্টার দেয়া রোড ম্যাপে নির্বাচন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আমরা এখানে দায়িত্বটা পালন করার জন্য আসছি। কাজে জনগণ যদি চায় আমরা থাকবো, জনগণ যদি না চায় আমরা চলে যাব। আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ অলরেডি বলে দিয়েছে যে আমরা ডিসেম্বরের দিকে ইলেকশনটা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সে অনুযায়ী আমরা আগাবো। তারপরেও যদি নানা সংস্কারের কথা আসে, জনগণ যদি মনে করে যে আমাদের আরও কিছু সংস্কার করে যেতে হবে, সেখানে উনি কিন্তু বলেছেন জুন পর্যন্ত। এই হলো আমাদের লেটেস্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছে লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। ঘণ্টাব্যাপী বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরা। উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। মায়ের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। শুক্রবার লন্ডন ক্লিনিকে বসে চিকিৎসকদের মেডিকেল বোর্ড। বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বৈঠকে ব্রিটিশ চিকিৎসকদের মধ্যে ছিলেন জেনিফার ক্রস, কার্ডিওলজিস্ট ডাক্তার রেক্স ডাওসন ও ডাক্তার জন গোল্ডস্টোন। ভার্চুয়ালি অংশ নেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের 3 বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া ছিলেন বাংলাদেশ থেকে আসা 6 চিকিৎসক। ঘণ্টাব্যাপী চলা এই মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। তবে ঘণ্টাব্যাপী বৈঠকে বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড তা জানা যায়নি। এই বিষয়ে পরবর্তী ব্রিফিংয়ের মাধ্যমে চিকিৎসকরা জানাবেন। মেডিকেল বোর্ডে যোগ দেওয়ার আগে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। মায়ের কথা যখন বললেন, স্বাভাবিক দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশ নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। এদিকে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির উদ্যোগে লন্ডনের মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়। যুক্তরাজ্যের বিএনপির নেতাকর্মীরা এতে অংশ নেন। তারা দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চান। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে ব্রিফিংয়ের পরে জানা যাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক এবং চিকিৎসার সর্বশেষ অবস্থা। একই সাথে জানা যাবে লিভার প্রতিস্থাপনের বিষয়টি। তাকে যুক্তরাজ্যে চিকিৎসা দেওয়া হবে নাকি নিয়ে যাওয়া হবে অন্য দেশে, সেটিও জানা যাবে ব্রিফিংয়ের পর। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সরকারি উদ্যোগে মিয়ানমার থেকে আমদানি হওয়া চাল জাহাজ থেকে খালাস হয়েছে। 2টি জাহাজে এসেছে প্রায় 24,500 টন। জিটুজির মাধ্যমে দেশটি থেকে কেনা 1 লাখ টন চালের বাকি চালান পর্যায়ক্রমে 8টি জাহাজে দেশে আসবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটির এই ব্যস্ততা জাহাজ থেকে চাল খালাসের। ট্রাকে বোঝাই করা এসব চাল চলে যাবে দেশের বিভিন্ন জেলার খাদ্যগুদামে। G2G চুক্তিতে মিয়ানমার থেকে 2টি জাহাজে আসা চালের পরিমাণ 24,500 টন, যা নিয়ে গত শুক্রবার বন্দরে নোঙর করে এমবি গোল্ডেন স্টার ও এমবি MCL 19। সি শিপ থেকে অলরেডি ডিসচার্জিং স্টার্ট হয়েছে, এখন পুরোদমে সাইর হোগিয়ে আমাদের কাজ চলতেছে। আর আরেকটা ভেসেল যেটা আসছিল জেএসসি আমাদের সাইলু জেটিতে, ওইটাও স্যাম্পলিং হয়ে গেছে অলরেডি। ওইটার কাজও খুব দ্রুত স্টার্ট হয়ে যাবে। চুক্তির আওতায় মিয়ানমার থেকে মোট চাল আমদানি হবে 1 লাখ টন। দেশটির রাইস ফেডারেশন এই চাল সরবরাহ করছে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে বাংলাদেশি টাকায় 618 কোটি। পর্যায়ক্রমে আরও 8টি জাহাজে বাকি চাল আমদানি হবে। টোটাল আতপ চাল আসছে 24,500 মেট্রিক টন। 22,000 মেট্রিক টন গতকালকের সি শিপ থেকে আনলোডিং শুরু হয়েছে। আর MCL ওই সাইলোজেটিতে 2,500 মেট্রিক টন স্যাম্পলিং হবে আজকে হয়তো 20 নাইটে আনলোডিং শুরু হবে। গত 12 জানুয়ারি সরকারিভাবে ভারত থেকে এসেছিল প্রায় 27,000 টন সেদ্ধ চাল। দেশে খাদ্য নিরাপত্তায় মজুদ বাড়াতে অন্তর্বর্তী সরকার প্রায় 7 লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে করে স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবে, এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম বন্দরের 9 নম্বর জেটি থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। শত শত কোটি টাকা হাতিয়ে নিয়ে ব্যবসায়ীদের পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ায় জৌলুস হারাতে বসেছে চট্টগ্রামের ব্যবসায়িক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জ। গত 40 বছরে 1000 কোটি টাকার বেশি নিয়ে পালিয়েছেন শতাধিক ব্যবসায়ী। এতে যেমন বিশ্বাসভঙ্গ হচ্ছে, তেমনি মূলধন হারিয়ে পথে বসছেন প্রতারণার শিকার সাধারণ ব্যবসায়ীরা। সাগর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একসময়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনোরঞ্জন সাহা এখন রাস্তার পাশের ব্রোকার। পণ্য বিক্রির পাওনা 15 কোটি টাকা ফেরত না পেলেও 9 কোটি টাকার দেনা শোধ করতে হয়েছে নিজের মালিকানাধীন বহুতল ভবন বিক্রি করে। বিল্ডিং বিক্রি করে লোকাল দানা শোধ করছি, কিন্তু আমরা লাইন থেকে এখন আমি 15 কোটি টাকার 1 টাকা এখনো ফেরত পাই নাই। দেশের সবচেয়ে বড় পাইকারি ভোগ্য পণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মনোরঞ্জন
একা নয়, তার মতো শত শত ব্যবসায়ী প্রতারকদের কাছে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছেন। মূলত কম সময়ে বেশি লাভের আশায় কথিত ডিও এবং স্লিপ ব্যবসায়ের কবলে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা। অসাধু কতগুলো ব্যবসায়ী আছে যাদের উদ্দেশ্য হচ্ছে যে ব্যবসা না, এতে উদ্দেশ্য হচ্ছে যে মানুষের বড় অঙ্কে একটা টাকা মেরে চলে যাওয়া। খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী 1986 সালে বিভূতি রায় নামে এক ব্যবসায়ী 6 কোটি টাকা নিয়ে পালানোর পর থেকে শুরু হয় প্রতারণার নতুন এই পদ্ধতি। সবশেষ 50 কোটি টাকার বেশি নিয়ে লাপাত্তা নূর ট্রেডিং নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। প্রথম দিকে আপনার নগদের ব্যবসা শুরু করে, নগদের লেনদেন শুরু করে, তারপর যখন এদের একটা গুডিল হয়ে যায় 2-1 বছর, এরপর এরা বাকিতে নেওয়া শুরু করে। এরা একটা আসলে পাতানোভাবে এটা ব্যবসাটা করে থাকে। ভুক্তভোগীরা অনেক ক্ষেত্রে মামলা করতে আগ্রহী নন বলে জানায় পুলিশ। নিজেদের যে প্রবলেমগুলো হয় সেগুলো তারা নিজেরা সলভ করে, যতটুকু জেনেছি। তারা পুলিশের কাছে সাধারণত আসে না। 1 থেকে 10 কোটি টাকা নিয়ে গা ঢাকা দেওয়া ব্যবসায়ীর সংখ্যা অন্তত 70 জন বলে জানিয়েছেন প্রতারণার শিকার ব্যবসায়ীরা। সামান্য মাত্র লেনদেন হয় চেক কিংবা ব্যাংকের মাধ্যমে, বাকি টাকা লেনদেন হয় বিশ্বাসের উপর ভরসা করে নগদ টাকায়, আর তাতেই শত শত কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। অবৈধ সম্পদের অর্জনের মামলায় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIO এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুদক। শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের শাখার সহযোগিতায় তাকে গ্রেফতার করে সংস্থাটি। শনিবার দুপুর 12:15টার পর মাসুদ বিশ্বাসকে দুদক কার্যালয়ে নেওয়া হয়। গত 2 জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে 1,87,72,622 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। 3 বছর না যেতেই গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে সরে এসেছে খোদ নেতৃত্ব দেয়া বিশ্ববিদ্যালয়গুলোই। গণবিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী না পাওয়া, বারবার ফি আদায় ও নির্দিষ্ট সময়ে ভর্তি প্রক্রিয়া শেষ করতে না পারাই কারণ বলছেন সংশ্লিষ্টরা। প্রক্রিয়া গ্রহণযোগ্য করে সমস্যা সমাধানের চেষ্টায় আহ্বায়ক কমিটিও। শিক্ষার্থীদের সুবিধা মাথায় রেখে প্রক্রিয়া ঠিক করার পরামর্শ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। শাকির আহমেদের রিপোর্ট। শিক্ষার্থীদের দুর্ভোগ ও খরচ কমাতে 2020-21 শিক্ষাবর্ষে প্রথমবার সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়। সবশেষ 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় অংশ নেয়। গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পর যে কটি বিশ্ববিদ্যালয় এই গুচ্ছের নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে একটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে নানা সমস্যা জর্জরিত হয়ে সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিলেও গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শুধু জগন্নাথ নয়, খুলনা, কুমিল্লা ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও ইতোমধ্যে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়ার আয়োজন শুরু করেছে। কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী না পাওয়া এবং ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেই এই সিদ্ধান্ত। ফার্স্টে সে আবেদন করে 1500 টাকা দেয়, 4টা বিশ্ববিদ্যালয় চুজ করলে সেখানে আরো 500 টাকা করে, এখানেই তো তার 3500 টাকা শেষ। ভর্তি হবে 10,000 12,000 দিয়ে। এরপরে দেখা গেল যে মাইগ্রেশন, সেই মাইগ্রেশনের কারণে দেখা গেল যে জগন্নাথের ছাত্র হঠাৎ করে সে দিনাজপুরে চলে যাওয়া লাগতেছে, এখানে তাকে ভর্তি ক্যান্সেল করতে হচ্ছে। অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি ক্যান্সেলের টাকাও দেয় নাই। আমাদের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সেশন শুরু হয় জানুয়ারি মাসে। গুচ্ছে থাকার ফলে যে সমস্যাটা হয়েছে, আমরা স্টুডেন্ট পাই দেখা যায় জুলাই মাসে, আগস্ট মাসে। এই বছর যেটা হয়েছে, আমাদের পরীক্ষা শুরুর, এই ডিসেম্বরে পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা শুরুর 3-4 দিন আগেও ছাত্র ভর্তি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় 8 থেকে 10 বার গণবিজ্ঞপ্তি দিয়েও 2021-22 শিক্ষাবর্ষে খালি ছিল 200 আসন, 2022-23 শিক্ষাবর্ষে 650 এবং 2023-24 শিক্ষাবর্ষে 950টি আসন খালি। চলতি শিক্ষাবর্ষে গুচ্ছে থাকলেও সমস্যা সমাধান না হলে প্রক্রিয়া থেকে সরে যাওয়ার আলটিমেটাম দিয়েছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। আর কর্তৃপক্ষ বলছে প্রক্রিয়া ফলপ্রসূ করার চেষ্টা চলছে। সিস্টেমের যদি কিছু ত্রুটি বা থেকে থাকে, এটা গ্র্যাজুয়ালি আমরা এগুলি অ্যাড্রেস করে সেটাকে আরেকটু মিনিমাইজ করতে পারি, এটাকে আরেকটু আধুনিকায়ন করতে পারি। শিক্ষার্থীদের সুবিধা গুরুত্ব দিয়ে ভর্তি প্রক্রিয়া ঠিক করার আহ্বান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। গুচ্ছের পক্ষেও বক্তব্য আছে, গুচ্ছের বিপরীতেও বক্তব্য আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাই অ্যান্ড লার্জ স্টুডেন্টস কমিউনিটি যা চাবে সেভাবেই করা উচিত।
এদিকে বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ প্রক্রিয়া থেকে বের না হতে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন শিক্ষা উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। সূর্য ডুবতেই অন্ধকারে ডুবছে পর্যটন নগরী কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক। হোটেল মোটেল জোন সহ সমুদ্র সৈকতে সড়ক বাতি থাকলেও জ্বলছে না। একই সঙ্গে অকেজো সিসিটিভি ক্যামেরাও। ছিনতাই সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় আতঙ্কিত পর্যটকরা। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। শীতের আমেজের সঙ্গে চলছে পর্যটন মৌসুম। প্রতিদিনই সৈকত শহর কক্সবাজারে ভিড় করছেন হাজারো পর্যটক। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে পর্যটকের আগমন বাড়ে কয়েক গুণ। কিন্তু সূর্য ডুবতে গভীর অন্ধকারে তলিয়ে যায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো। বিশেষ করে হোটেল মোটেল জোনের প্রধান সড়ক জাম্বুর মোড়, লাবণী পয়েন্ট, সিগাল, সুগন্ধা কিংবা সাংস্কৃতিক কেন্দ্রের সড়কে কয়েক মাস ধরে জ্বলছে না সড়ক বাতি। একই সঙ্গে অচল সেখানকার সিসিটিভি ক্যামেরা, যার কারণে এসব এলাকায় বাড়ছে ছিনতাইয়ের ঘটনা। আতঙ্কিত পর্যটকরা। জাম্বুর মোড় এই জায়গায় ম্যাক্সিমাম সময় ছিনতাইকারী হয়। পর্যটকরা আসা যাওয়ার মধ্যে ভীত সন্ত্রস্ত থাকে, কখন কি জানে কার কি হয়ে যায়। পুলিশ বা আশেপাশে যদি কোনো আইন শৃঙ্খলা ব্যক্তিরা থাকতো তাহলে সেক্ষেত্রে যারা পর্যটকরা রয়েছেন তারা আরো বেশি নিরাপদ বোধ করতো। সবার সিকিউরিটির কথা ভেবে আমাদের প্রশাসনকে উচিত আর একটু সতর্ক হওয়া। এখানে সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা অচল থাকায় উদ্বিগ্ন পর্যটন ব্যবসায়ীরাও। কমপ্লিটলি অন্ধকার থাকে, এই রাস্তার মধ্যে কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা নাই, ফলে মানুষ ছিনতাইয়ের শিকার হচ্ছে। এইখানে প্রশাসনের লোকজনেরও খুব বেশি যে আনাগোনা আছে দেখাশোনার জন্য আমরা এইভাবে দেখতে পাচ্ছি না। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে জরুরি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে অবহিত করা হয়েছে। দীর্ঘদিন যাবৎ সড়ক বাতিগুলো নেই, সন্ধ্যার পর অন্ধকার থাকে এবং ছিনতাইয়ের অনেক ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে পত্র দিয়েছি। বিষয়টা বিবেচনা রেখে যদি সিসি ক্যামেরা এবং সড়ক বাতিগুলো যদি সক্রিয় হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। কক্সবাজারে 5 শতাধিক হোটেল মোটেল রিসোর্ট গেস্ট হাউস রয়েছে। আর শহরের গুরুত্বপূর্ণ 54টি পয়েন্টে 170টি সিসিটিভি ক্যামেরার মধ্যে বর্তমানে সচল আছে মাত্র 20টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ন্যায্য দাম না পাওয়ায় হুমকির মুখে পড়েছে বান্দরবানের রাবার শিল্প। উৎপাদন খরচ মেটাতে হিমশিম অবস্থা ব্যবসায়ীদের। তাই দিন দিন রাবার চাষে আগ্রহ হারাচ্ছেন বাগান মালিকরা। এতে বেকার হওয়ার সংখ্যায় 50,000-এর বেশি শ্রমিক। সোহেল কান্তি নাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকার উঁচু নিচু ভূমিতে চাষ হয় রাবারের। এখানকার মাটি ও আবহাওয়া রাবার চাষের উপযোগী হওয়ায় উৎপাদন হয় ভালো, কিন্তু রাবারের ন্যায্য দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। সংশ্লিষ্টরা বলছেন প্রতি কেজি রাবারের নির্ধারিত মূল্য 288 টাকা হলেও বাজারে মিলছে 150 থেকে 160 টাকা। এ কারণে উৎপাদন খরচ মেটাতে হিমশিম অবস্থা ব্যবসায়ীদের। তাই দিন দিন রাবার চাষে আগ্রহ হারাচ্ছেন বাগান মালিকরা। এতে বেকার হওয়ার আশঙ্কা 50,000-এর বেশি রাবার শ্রমিকের। শিল্প বাঁচাতে আমদানিকৃত রাবারের উপর 30% কর নির্ধারণ, দেশীয় রাবার পণ্যের বাজারজাতকরণ সহজীকরণের দাবি ব্যবসায়ীদের। সরকার কর্তৃক যে রেটটা রয়েছে সেটা কিন্তু বর্তমান আমাদের যে পার্বত্য এলাকা এখানে কিন্তু আমরা পাচ্ছি না। যে উৎপাদন খরচ হয় বর্তমানে রাবার বিক্রি করে কোনোভাবেই কর্মচারীদেরকে বেতন দেয়া এবং নিজেরা উৎপাদনের খরচ পুষিয়ে তোলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। এই রাবারকে কেন্দ্র করে শুধু মালিকগণ নয়, অনেক শ্রমিক, তাদের পরিবার সবাই জড়িত। এদিকে রাবার শ্রমিকদের দাবি পূরণের জন্য সরকারের কাছে সুপারিশ করার কথা জানায় উপজেলা প্রশাসন। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক লোকেরই জীবিকা এখানে জড়িত আছে। এখানে এখন ওনারা যেসব ওনাদের সমস্যাগুলোর কথা তুলে আমাদেরকে স্মারকলিপি দিয়েছেন, আমাদের মাননগর জেলা প্রশাসক মহোদয় বরাবর ফরওয়ার্ড করে দেব। বান্দরবানে 15,000 একরের বেশি জমিতে রাবার বাগান রয়েছে। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। দুপুরের সময় আরও থাকছে। ট্রাম্পের শপথ গ্রহণকে কেন্দ্র করে ওয়াশিংটনে নানা প্রস্তুতি, নিরাপত্তা জোরদার। এবার অনুষ্ঠান হবে কংগ্রেস ভবনের ভেতরে। আমন্ত্রণ পেয়েছেন শি জিনপিং, তালিকায় নেই মোদি।
শুরুর দিনগুলোতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতা কম বেশি ছিল দর্শনার্থী, তবে 18তম দিনে বিক্রি বেড়ে যাওয়ায় হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে। বিভিন্ন পণ্যের উপর দিচ্ছেন ছাড়, তবে এবারও মেলায় পণ্যের নতুনত্ব নিয়ে ক্রেতাদের মাঝে রয়েছে অভিযোগ। প্রথম দিকে তেমন সাড়া না মিললেও মাসের মাঝামাঝিতে এসে চেনা রূপে ফিরেছে বাণিজ্য মেলা। 18তম দিনে সকাল থেকেই মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেন ক্রেতা দর্শনার্থীরা। দুপুর গড়াতেই জমজমাট হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। মেলায় বেশি ভিড় চোখে পড়ছে গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে। এছাড়াও বিদেশি পণ্যের স্টলগুলোতেও দেখা মিলছে ক্রেতাদের বাড়তি আগ্রহ। তাদের আকৃষ্ট করতে নানা রকম ছাড় দিচ্ছেন বিক্রেতারা। हम लोग का कस्टमर बहुत कम है, आगे साल से कम है, ऐसा बिक्री नहीं हुआ। आगे साल अच्छा बिक्री हुआ था। First week was a little bit slow, but after that will be going to start like slowly is increasing. Yeah, we are very happy in this moment. নিত্যপণ্য প্রোডাক্ট যে নাই ওরকম কিছু না, আছে বাট পরিমাণে কম। আমাদের কিছু লাক্সারিয়াস সেট আছে, ওগুলোতে হলো 25%। আর একটা হচ্ছে আমাদের কিছু টাওয়ার সেট আছে বড়, ওগুলোর সাথে আমরা দিচ্ছি গিফট আইটেম। এদিকে প্রতিবারের মতো এবারও মেলার পণ্যের নতুনত্ব নিয়ে রয়েছে ক্রেতাদের অনুযোগ আর অভিযোগ। দাম বেশির পাশাপাশি অধিকাংশ পণ্যই গতানুগতিক। ছাড়টা ওই যে ডাবল দাম করে তারপরে হালকা ডিসকাউন্ট। একটা ওড়নার দামও আপনার 500 টাকা চাচ্ছে, যেখানে ওই ওড়নাগুলো নর্মালি বাজারে 200, 250, 300-তে পাওয়া যায়। এবারের মেলায় আসলে কোনো নতুনত্ব নাই। আগের বছরের যা জিনিস এবারও সেই সেম জিনিসই দেখা যাচ্ছে। বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্য আমার মূলত এই জায়গায় আসা। এবারের মেলায় রয়েছে বিভিন্ন ক্যাটাগরি 362টি প্যাভিলিয়ন ও স্টল। এর মধ্যে 351টি দেশীয় প্রতিষ্ঠানের। ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া মিলিয়ে রয়েছে বাকি 11টি স্টল। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী উম্মে হানি। সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা যত গড়িয়েছে ততই কিন্তু ভিড় বেড়েছে বাণিজ্য মেলায়। আমরা সকাল থেকে যে ছোট ছোট ভিড়গুলো দেখছিলাম সেটি কিন্তু এখন এই দুপুর গড়িয়ে কিন্তু সেই ভিড়টি আসলে ততটাই বেড়েছে এবং একেবারেই বলা যায় যে মেলা প্রাঙ্গণ এখন ততটাই জমজমাট এবং প্রাণবন্ত। সকাল থেকে দেখছিলাম যে আসলে মেলা প্রাঙ্গণে যে সকল ক্রেতা এবং দর্শনার্থীরা আসছিলেন তারা কিন্তু এদিক সেদিক ঘুরছে এবং কিন্তু বেশিরভাগ ক্রেতাই স্টলে ঘুরছেন এবং বিক্রেতারকেও দেখছি ব্যস্ত সময় পার করতে এবং প্রত্যেকটি স্টলেই মোটামুটি যে বলে যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং গত কয়েক সপ্তাহ বিক্রেতারা যে অভিযোগ করছিলেন যে ক্রেতা বাড়লেও বিক্রি কম, সেটি আসলে অবসান ঘটেছে এই 18তম দিনে এসে। এখন কিন্তু ক্রেতারা পণ্য কিনছেন এবং ব্যবসায়ীদের মুখেও আসলে আমরা সন্তুষ্টির কথাই কিন্তু শুনতে পাচ্ছি এবং আমরা ক্রেতাদের সাথেও কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে বহুজাতিক যে সব কোম্পানিগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তাদের পণ্যের দাম নিয়ে ক্রেতাদের তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। তবে শুধুমাত্র যে মেলা কেন্দ্রিক গড়ে ওঠা যে বেশিরভাগ ছোট ছোট নন ব্র্যান্ডের যেসব স্টল রয়েছে সেগুলোতে কিন্তু পণ্যের দাম মাত্রাতিরিক্ত রাখছেন এমন অভিযোগ কিন্তু করছেন ক্রেতা ও দর্শনার্থীরা এবং অনেকে আবার এই অভিযোগ দিয়েছেন যে মেলায় আসলে বেশি পণ্যের দাম আসলে বেশি হওয়ার কারণে তারা কিছু না কিনেই আসলে মেলা থেকে চলে যাচ্ছেন। এছাড়া আজকে কিন্তু আমরা যে জিনিসটি খেয়াল করেছি সেটি হচ্ছে যে বিদেশি পণ্যের যে স্টলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা আসলে ভিড় বেশি দেখতে পাচ্ছি এবং আরেকটু বলে রাখি যে মেলার মাঝামাঝিতে এসে আসলে বিভিন্ন স্টলে আমরা দেখতে পাচ্ছি যে পণ্যের বিভিন্ন ছাড় দেওয়া হচ্ছে এবং ক্রেতারাও কিন্তু খুবই সন্তুষ্ট প্রকাশ করছে এ নিয়ে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। দেশে বাইরে খবর। মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন হতে যাচ্ছে কিছুটা ভিন্নভাবে। খোলা জায়গার বদলে এবার তিনি শপথ নেবেন ক্যাপিটল হিলে কংগ্রেস ভবনের ভেতরে। ঠান্ডা আবহাওয়ার কারণেই এমনটা করা হচ্ছে বলে জানান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। আমন্ত্রিতদের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং থাকলেও তালিকায় নাম নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
প্রতি 4 বছর পর পর মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রে। সেখানে নবনির্বাচিত প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অভিষেকের এই আয়োজন হয় বেশ জমকালো। আমন্ত্রণ পান অনেক অতিথি, থাকে নানা আয়োজন। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কিছুটা ভিন্ন রকম হতে যাচ্ছে তার প্রত্যাবর্তন। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে। এবার দেশটির ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে গোটা আয়োজন। ঠান্ডা আবহাওয়ার কারণে এমনটি করা হচ্ছে বলে শুক্রবার ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাবে। কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হওয়ায় এবার বিপুল সংখ্যক মানুষের সমাগম সম্ভব হবে না বলে জানিয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যম। এর আগে 1985 সালে ক্যাপিটল ভবনের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রিগান। সেবারও তীব্র ঠান্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটলের রোটুন্ডায় সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে নতুন প্রেসিডেন্টের অভিষেক উপলক্ষে আমন্ত্রণ পেয়েছেন গুরুত্বপূর্ণ বিশ্ব নেতারা। তালিকায় ইউরোপের মধ্যমপন্থীদের বাদ দিয়ে অনেক কট্টর ডানপন্থী ও জাতীয়তাবাদী রাজনীতিবিদদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নামও। শুক্রবার ডোনাল্ড ট্রাম্প চীনা প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে ফোনালাপ করেন। এ সময় জিনপিং ট্রাম্পকে পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। চীন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও কথা বলেন দুই নেতা। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট দাওয়াত পেলেও আমন্ত্রণ জানানো হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তবে ভারত থেকে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাবেন বলে জানা গেছে। কাকলি আখতার, সময় সংবাদ। সময় যত গড়াচ্ছে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধের পথে তত এগোচ্ছে টিকটক। সেই সঙ্গে হতাশা ও শঙ্কা বাসা বাঁধছে 17 কোটি ব্যবহারের মনে। কন্টেন্ট ক্রিয়েশন বা ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে তাদের অনেকেরই আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছিল জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ। টিকটক নিষিদ্ধ হলে তাই হুমকির মুখে পড়তে পারে মার্কিন অর্থনীতি। তবে যুক্তরাষ্ট্রে অ্যাপটি চালু রাখতে রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞার দ্বারপ্রান্তে টিকটক। শুক্রবার জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটক নিষিদ্ধে দেয়া রায় পুনর্বহাল রেখেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। নিষেধাজ্ঞা ঠেকাতে টিকটকের চীনা মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে অ্যাপটির শেয়ার বিক্রি করতে হবে মার্কিন কোনো কোম্পানির কাছে। না হলে 19 জানুয়ারি থেকে এটি নিষিদ্ধ হবে যুক্তরাষ্ট্রে। এই রায়ে টিকটককে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে 2024 সালে পাশ করা মার্কিন কংগ্রেসের আইন প্রতিষ্ঠিত হয়েছে বলে মত বিশ্লেষকদের। সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানালেও টিকটকের ভাগ্য নিয়ে আশার বাণী শোনান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বিক্রি বা নিষেধাজ্ঞার আইনটি 60 থেকে 90 দিনের জন্য স্থগিত রাখতে একটি নির্বাহী আদেশ দেওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প। এর মাঝেই একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে চান তিনি, যাতে যুক্তরাষ্ট্রে চালু থাকতে পারে অ্যাপটি। এমন উদ্যোগ নেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন টিকটকের প্রধান নির্বাহী সু জি চিউ। বলেন তার এই প্রতিশ্রুতি বাক স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আমাদের টিকটক সম্প্রদায়কে এমন একটি সমৃদ্ধ এবং প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করার জন্য আপনাদের ধন্যবাদ। নিশ্চিন্ত থাকুন, আমাদের প্ল্যাটফর্মটি আগামী বছরগুলিতেও অনুপ্রেরণা এবং আনন্দের উৎস হিসেবে নিশ্চিত করতে আমরা আমাদের সর্বশক্তি সবকিছু করব। আমরা আশা করি আপনারা সে যাত্রায় আমাদের পাশে থাকবেন। এদিকে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্ক, মিনেসোটা এবং মিশিগান সহ বিভিন্ন অঙ্গরাজ্যের ব্যবহারকারীরা। তাদের দাবি টিকটক শুধুমাত্র একটি বিনোদন প্ল্যাটফর্ম নয়, বরং অনেকের কাছে এটি আয়ের উৎস। তাই নিষিদ্ধ হলে এটি শুধু ব্যবহারকারীদের ক্ষতিগ্রস্ত করবে না, বরং মার্কিন অর্থনীতির ওপরও প্রভাব ফেলবে। আমার ব্যবসার ভিত্তি টিকটক থেকেই গড়ে উঠেছে। আমার ডিজে ব্যবসার প্রায় 20% আয় টিকটকের মাধ্যমে আসে। টিকটক নিষিদ্ধ হওয়া আমার কাছে চাকরি হারানোর মতোই এক অনুভূতি। আমার আয়ের বড় একটি অংশ আসে টিকটক থেকে। ব্যবসায়ী ও কন্টেন্ট ক্রিয়েটররা অন্যান্য মাধ্যমে নিজেদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করলেও টিকটক নিষিদ্ধ হওয়া তাদের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাটে অফ ফর্মে থাকা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রানে ফেরাতে ভিন্ন পরিকল্পনা বরিশাল ম্যানেজমেন্টের। জাতীয় দলের ম্যানেজার ও সাউদার্ন আর্মিদের ব্যাটিং কোচ নাফিস ইকবাল আলাদাভাবে কাজ করছেন তাওহিদ হৃদয়ের ব্যাটিং গভীরতা বাড়াতেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিবাচক ফলের আশায় নাফিস সমর্থন জানালেন তামিম ইকবালের অবসর ইস্যুতেও। চট্টগ্রামে নাফিস ইকবালের সাক্ষাৎকার নিয়েছেন মাহবুব রিমন।
সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার, ম্যানেজার এবং চলতি বিপিএলে বরিশালের ব্যাটিং কোচ নাফিজ ইকবাল খান, যার অন্যতম সবচাইতে বড় পরিচয় এই চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের সন্তান। নাফিজ ভাই, স্বাগত আপনাকে। এবারের বিপিএলটা এখন পর্যন্ত কতটুকু উপভোগ করছেন? থ্যাংক ইউ। বিপিএলটা ভালোই লাগছে। ডিফারেন্ট রোল, চ্যালেঞ্জিং রোল। যখন আপনি একটা রোল অনেক দিন ধরে করেন, তারপর যদি আপনি আরেকটা রোলে যান, এটা একটু ডেফিনেটলি চ্যালেঞ্জিং, কিছু প্রিপারেশনের ব্যাপার থাকে, যেটা আমি প্রিপেয়ার ছিলাম, যেহেতু আমার বরিশালে অনেক আগেই কথা হয়েছিল অ্যাজ এ ব্যাটিং কোচ কাজ করব। নাজমুল হোসেন শান্ত নিশ্চয়ই আশা করছেন তো ফর্মে ফিরবে। তার ফর্মে ফেরাটা কতটুকু জরুরি বরিশালের জন্য, তার চেয়ে বেশি বাংলাদেশের জন্য? 100%। হি ইজ এ টেরিফিক প্লেয়ার। প্রথমের দিকে কয়েকটা ভালো টাচে ছিল না, বাট লাস্ট একটা এই ইনিংসের আগের ইনিংসে সে একটা 41-এর একটা ইনিংস খেলেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। সো ওর টাচে আর ওর টিউনিংটাই জাস্ট দরকার। ইটস জাস্ট এ ম্যাটার অফ টাইম। হি ইজ কেপেবল। আমার মনে হয় যে হিল বাউন্স ব্যাক। তাহলে যদি আমরা জানি যে তিনি লেগ সাইড অনেক বেশি শক্তিশালী, কিন্তু আজ আমরা অনুশীলনে দেখলাম সে অফ সাইডেও বেশ বড় বড় ছক্কা মেরেছেন। আলাদা কাজ করেছেন কি বিষয়টা? না, কোনো আলাদাভাবে কাজ করতে হয় না। হি ইজ এ ভেরি কেপেবল প্লেয়ার। এবং শুধু লেগ সাইডে, এটা জাস্ট মানুষের পারসেপশন। যখন যেখানে বল আসে সেখানে খেলার মতো অ্যাবিলিটি রাখে, এবং হি ইজ এ টেরিফিক প্লেয়ার। চারিদিকে সে খেলতে পারে এবং কিছু নতুন শট সে ডেভেলপও করছে। বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? ডেফিনেটলি আশা তো আছেই, এবং লাস্ট আপনি সিরিজ যদি কনসিডার করেন, খুব ভালো একটা সিরিজ গিয়েছে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের প্লেয়াররা তাদের এই গেমটা যেন খেলতে পারে। যদি আমরা এই গেম খেলতে পারি, ইনশাআল্লাহ সেমিফাইনাল তো আমাদের টার্গেট থাকবে, এবং তারপর ম্যাচ বাই ম্যাচ গিয়ে ইনশাআল্লাহ ফাইনালে যদি ভালো কিছু করতে পারে। তামিম ইকবাল খান অবসর নিয়েছেন, আপনারা পরিবারের সদস্য এবং সতীর্থ হিসেবে নিশ্চয়ই তামিমের পাশে রয়েছেন এবং তার এই সিদ্ধান্তকে আপনারা সম্মান করছেন। অফকোর্স রেসপেক্ট দিতেই হবে, বিকজ আলটিমেটলি হি ইজ দ্য পার্সন যে ডিল করতে হয় সব কিছু। ওর একটা আলাদা ক্যারিয়ার, এবং সে জানে যে কখন ফুল স্টপ দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম নাফিজ ইকবাল খানের সঙ্গে, এবং তিনি একটা কথা বলছেন, শুধুমাত্র বরিশালের জন্য নয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তাওহিদ হৃদয়, নাজমুল শান্তদের মতো ক্রিকেটারদের ফর্মে ফেরাটা অতীব জরুরি, এবং এ বিষয়ে কাজ করছেন তারা। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভ্যাট বাড়ানো তীব্র সমালোচনা বিএনপির, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি মির্জা ফখরুলের। দুর্নীতি বন্ধ না হলে বৃথা যাবে শহীদদের রক্ত, রাজশাহীতে জামায়াত আমির। এবং মিয়ানমার থেকে আনা 24,000 টন চাল খালাসের ব্যস্ততা চট্টগ্রাম বন্দরে। 8টি জাহাজে আসবে আরও 76,000 টন, বাজারে স্বস্তি ফেরার আশা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।